আকাশে ভেসে চলেছে রূপকন্যা ও তার পাখি বন্ধু। নিচে বড় ঠান্ডা বাতাসে সবকিছু জমে আছে। সাবধান রূপকন্যা, হিমার বরফ রাজ্য শুধু শীতল নয়, এখানে লুকিয়ে আছে ভয়াবহ রহস্য। আমি ভয় পাই না, আমি আলো ছড়াতে এসেছি। রূপকন্যা গুহার প্রবেশদ্বারে আসে। হঠাৎ চারপাশে ঝড় উঠে। বরফের দেওয়ালে এক নারীর প্রতিচ্ছবি দেখা যায়। যে নিজের ভয়কে জয় করতে পারে সেই পারে আমার গুহায় প্রবেশ করতে। রূপকন্যা এক বরফের গোলক ধাঁধায় পড়ে যায়। সবকিছু দেখতে একরকম। এক ভয়ঙ্কর বরফ দানব তার সামনে এসে দাঁড়ায়। ফিরে যাও, এখানে তোমার জায়গা নেই, ফিরে যাও। আমি জেনে এসেছি, ভয় দেখালে পথ বন্ধ হয়, সাহস দেখালে পথ খুলে যায়। তার শরীর থেকে আলো বের হয়, দানব গলে যায়, সামনের পথও খুলে যায়। তুমি সাহসী, কিন্তু শক্তি মানে শুধু সাহস নয়, নিয়ন্ত্রণও দরকার। আপনি আমাকে শেখাবেন? প্রথম চাবি পাবে যদি তোমার হৃদয় সত্যি বলায় অটল থাকে। রূপকন্যাকে এক বরফ আয়নার সামনে দাঁড় করানো হয়। আয়নায় সে দেখে এক অন্ধকার রূপ। সে নিজেই, কিন্তু অহংকারী, রাগী ও অশান্ত। আমি তো তোমারই অংশ, তুমি আমায় দমন করতে পারবে না। আমি আলোর সন্তান, তুমি আমারই ছায়া, কিন্তু আজ আমি তোমায় গ্রহণ করি ভয় না পেয়ে। আয়নার ভিতরের অন্ধকার ভেঙে পড়ে। হিমা এগিয়ে আসে। তুমি উত্তীর্ণ হয়েছ রূপকন্যা। সে একটি বরফের ছাপ চাবি তুলে দেয়। ধন্যবাদ হিমা, আমি কথা দিচ্ছি 4টি চাবি একত্র করে অন্ধকারকে রুখব। মনে রেখো, তুমি একা নও, প্রকৃতি তোমার পাশে আছে। প্রথম চাবি তার হাতে। এখন সে রওনা দেবে দক্ষিণের আগুন উপাসকের সন্ধানে। রূপকন্যা ও পাখি উড়ে চলেছে পুড়ে যাওয়া পাহাড়ের উপর দিয়ে। চারিদিকে ধোঁয়া, লালচে আভা, উত্তপ্ত বাতাস। সাবধান রূপকন্যা, আগুনপুরীর বাতাস যেমন উত্তপ্ত তেমনই বিদ্রোহকর। এখানে সবকিছু দেখতে একই রকম, কিন্তু সবই বাস্তব নয়। আমি প্রস্তুত। বরফের দেশে স্থিরতা শিখেছি, এবার শিখব আগুনের শক্তি। রূপকন্যা এসে পৌঁছায় বিশাল এক অগ্নিগিরির কাছে। গুহার মুখে আগুন জ্বলছে। তুমি বিভ্রম জয় করেছ, কিন্তু আগুন কেবল ধ্বংস নয়, তার রূপান্তরও। তুমি কি প্রস্তুত নিজের ভেতরের আগুনকে দেখতে? হঠাৎ আগুনে এক ফাটল তৈরি হয়। রূপকন্যা প্রবেশ করে।
জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটে, গাছপালা যেন আগুনে গড়া, কিন্তু ছায়ার চেষ্টা করলে ভেসে যায়। হঠাৎ সে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এখানে? রূপকন্যা, এ ভ্রম, এটা তোমার মা? তুমি সত্যি নও, তুমি আমার মা না, তুমি আমার ভ্রম। সরে যাও এখান থেকে। রূপকন্যা পৌঁছে যায় আগুনের বিশাল মন্দিরে। মাঝখানে আগুনের উত্তপ্ত লাভা, তার সামনে এক প্রাচীন ব্যক্তি, অগ্নিগুরু। তুমি বিভ্রম জয় করেছ, কিন্তু আগুন কেবল ধ্বংস নয়, তার রূপান্তরও। তুমি কি প্রস্তুত নিজের ভেতরের আগুনকে দেখতে? হ্যাঁ গুরুদেব। অগ্নিগুরু এক আগুনের বলয় তৈরি করে, রূপকন্যাকে তার মাঝখানে দাঁড়াতে বলেন। আগুন ঘিরে ধরে, চারপাশে দৃশ্য বদলে যায়। তুমি কি ক্ষমতায় মত্ত হবে নাকি তার নিয়ন্ত্রণ করবে? রূপকন্যা দেখে তার নিজেরই প্রতিচ্ছবি, কিন্তু এইবার এক রাজকীয় আগ্রাসীয় রূপ, চোখে আগুন, হাতে মুকুট। আমি তোমার উত্তাসা, আমি চাই রাজত্ব, সম্মান, ভয়। শক্তি মানে ভয় নয়, শক্তি মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। তুমি উত্তীর্ণ হয়েছ, এই নাও দ্বিতীয় চাবি। রূপান্তরের চাবি। এটি আগুনের শক্তিকে ধারণ করে, কিন্তু কেবল তাদের জন্য যারা হৃদয়ে নম্র। আমি প্রতিজ্ঞা করছি, 4টি চাবি একত্র করে আমি আলো ফিরিয়ে আনব। রূপকন্যা ও পাখি আবারও আকাশে উড়ে চলেছে। আগুন পড়ে পিছনে ফেলে, সামনে দেখা যায় সবুজ জঙ্গল। সামনে কোথায় চলবে রূপকন্যা? পশ্চিম জঙ্গলে মাটির গুঁড়ো আমাদের জন্য অপেক্ষা করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? ছোট্ট রাজকন্যা কিভাবে মাটির দেশে যাবে? সে কি সত্যি তৃতীয় চাবি খুঁজে পাবে? পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবার জন্য রয়েছে রূপকন্যা ও পাখি আবার তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের সেই মাটির দেশ খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়, তবুও তারা সেই মাটির দেশ খুঁজে পায় না। রূপকন্যার বয়স এখন 15 বছর। সে দেখতে আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছে। তার সেই ময়ূরের মতো চোখ, গোলাপের মতো ঠোঁট, ফুলের মতো স্বর্ণের চুল, দেখতে যেন মনে হয় আকাশ থেকে পরি নেমেছে। রূপকন্যা, আজ তোমার 15তম জন্মবার্ষিকী। আজ তোমার 15 বছর পূর্ণ হয়েছে। তুমি তো এখন পরীর থেকেও সুন্দরী। কি বলো মাসি? আমার মার থেকে সুন্দরী আর কেউ হতে পারে না। ইস, মার বাবার কথা খুব মনে পড়ছে। কত বছর হয়ে গেছে তাদের দেখিনি। আমি যত দ্রুত সম্ভব সেই 4র্থ চাবি সংগ্রহ করে আমাদের প্রাসাদে ফিরে যেতে চাই। হ্যাঁ রূপকন্যা, অনেক বছর হয়ে গেছে, আমরা এখনো মাটির দেশ খুঁজে পেলাম না।
তাহলে প্রাসাদে যাব কিভাবে? আজ আমরা আবার যাত্রা শুরু করব, মাটির দেশ খুঁজে বের করবই। হ্যাঁ রূপকন্যা, চলো তাহলে যাওয়া যাক। রাজা মশাই, কত বছর হয়ে গেল আমাদের রূপকন্যাকে দেখিনি। রূপকন্যা এখন অনেক বড় হয়ে গেছে, তাই না রাজা মশাই? আমার ওর কথা অনেক মনে পড়ছে। আমার রূপকন্যা এখন কি অবস্থায় আছে? আমি একটা বারের জন্য আমার মেয়েকে দেখতে চাই। রানী, তোমার মতো আমারও তো দেখতে মন চায় আমাদের একমাত্র রূপকন্যাকে, কিন্তু যতদিন সে তার কাজ পূর্ণ করতে পারছে না ততদিন সে তো প্রাসাদে আসতে পারবে না, আর আমরাও সেখানে যেতে পারবো না। রাজা মশাই, আপনার আজকের দিনটার কথা মনে আছে? আজকের দিনটা খুবই বিশেষ আমাদের জন্য। আজকের দিনের কথা কিভাবে বলি রানী? আজকের এই বিশেষ দিনে যে আমাদের রূপকন্যা জন্ম নিয়েছিল। আজকে রূপকন্যার 15 বছরের জন্মবার্ষিকী। সবুজ জঙ্গল, গাছের মাথাগুলো যেন ভূপাতিত আলো বের হচ্ছে। ওই জঙ্গলের গাছপালাগুলো যেন পুরোই জীবন্ত, মনে হচ্ছে তাদের দুজনের দিকে সেই গাছগুলো তাকিয়ে আছে। সাবধান রূপকন্যা, মাটির রাজ্যে জাগ্রত গাছ, বুদ্ধিমান শিকড় আর অনেক ধৈর্যের পরীক্ষা। আমি জানি তুমি পারবে রূপকন্যা। দুটো চাবি আমাদের হাতে আছে, এটাও তুমি পেয়ে যাবে। আমি আগুন আর বরফ পাড়ি দিয়েছি, জঙ্গল আমাকে থামাতে পারবে না। হঠাৎ জঙ্গল ঘন হয়ে যায়, সেই গাছগুলোর শিকড় উঠে এসে তাদের পায়ে জড়িয়ে যায়। রূপকন্যা নিচে পড়ে যায়। হঠাৎ একটি বিরাট বড় গাছের দানব এলো, এসে রূপকন্যাকে আক্রমণ করতে চাইল। আর এক পাও এগিয়েও না এখানে, আর এক পাও এগোলে ভেঙে টুকরো টুকরো করে দেব। আমাকে তুমি ভয় দেখাতে পারবে না, আমি রূপকন্যা। এই মেয়ে, তোমার তো দেখছি অনেক সাহস, তাহলে আমার সাথে লড়াই করে দেখাও। বৃক্ষদানব, আমি এখানে কারোর সাথে লড়াই করতে আসিনি, আর আমি কারোর সাথে লড়াই করতে চাইও না। আমার এখানে আসা শুধু একটাই উদ্দেশ্য, আমি মাটি দেবীর সন্ধান করছি। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আমি তোমার সাথে কোনো লড়াই করব না। তুমি আমার সাথে লড়াই করতে চাও না তো কি হয়েছে, আমি করব। তুমি কিছুতেই এদিকে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তুমি যেহেতু ইচ্ছে করে আমার সঙ্গে লড়াই করতে চাচ্ছ, তাহলে আমিও প্রস্তুত। রূপকন্যা, সাবধানে!
বৃক্ষ দানব কিন্তু অনেক বড়, তোমাকে এক হাতে ফেলে দিতে পারবে। তুমি সাবধানে লড়াই করো। তুমি চিন্তা করো না মাসি, আমি এই বৃক্ষ দানবকে দেখে নিচ্ছি। হঠাৎ রূপকন্যা চোখ বন্ধ করে, তার হাতে অদৃশ্য একটি তলোয়ার চলে আসে। তলোয়ারটি সোনালী রঙের, রোদে চকচক করছে। এখন আসো আমার সাথে লড়াই করতে। এইটুকু একটা পুচকে মেয়ে আমার সাথে লড়াই করবে? তোমাকে আমি হারিয়ে দেব রূপকন্যা, তোমার তেজ সব শেষ করে দেব। লড়াই করতে মরে গেলাম, মরে গেলাম। রূপকন্যার সাথে লড়াই করা আমার ঠিক হয়নি, আমি মরে গেলাম। রূপকন্যা উঠে দাঁড়ায়। চারিদিকে কাদা আর ছোট মাটির ঘর। লোকজন চুপচাপ, চোখে ভয়। কেউ কারোর সাথে কথা বলছে না, চুপ করে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের মুখে কোনো হাসি নেই, মনে হচ্ছে তারা কোনো অজানা ভয়ে আতঙ্কিত। রূপকন্যা তাদের জিজ্ঞেস করে, বৃন্দা দেবী আমাদের কণ্ঠের স্বর কেড়ে নিয়েছে। বলেছিলেন যতদিন না কেউ হৃদয়ের ভাষা বুঝবে ততদিন কেউ বলবে না, শুনবেও না। হৃদয়ের ভাষা? এটা আবার কেমন ভাষা? এমন ভাষা তো কখনো শুনিনি। আরে বৃন্দা দেবী বা কে? হৃদয়ের ভাষা? এটা আবার কেমন ভাষা? এমন ভাষা তো কখনো শুনিনি। আরে বৃন্দা দেবী বা কে? আমি বলতে পারবো না। আমাকে তুলে দাও, কেউ থামে না আমার জন্য। সবাই এমন কেন? আমাকে কেউ সাহায্য করো। সামনে গরু বৃন্দার দরবার, সময় নষ্ট করো না রূপকন্যা, চলো তাড়াতাড়ি। আমাদের যে বড্ড দেরি হয়ে যাচ্ছে, একে পরে ওঠানো যাবে। কেউ ক্ষুদ্র নয়, একজনকে ফেলে রেখে আমি এগোতে পারি না। আমার তাকে সাহায্য করতেই হবে, সে নিরুপায়। এই বলে রূপকন্যা হাত বাড়িয়ে মাকুটকে তুলে আনি উপরে। ছোট্ট বন্ধু, এই নাও, আমার হাতটা ধরো, তোমাকে উঠিয়ে নি। ধন্যবাদ তোমাকে আমাকে সাহায্য করার জন্য। আমি ছোট বলে কেউ আমাকে সাহায্য করে না। আজ তুমি আমাকে না উঠালে এই গর্তেই আমার মৃত্যু হয়ে যেত। ছোট্ট মাকুল, ধন্যবাদ বলছো কেন? সবাই সবাইকে সাহায্য করবে, এটাই তো ধর্ম। আমি তোমাকে সাহায্য করেছি, তুমিও অন্যকে সাহায্য করবে। তুমি অনেক ভালো রূপকন্যা, তোমার মঙ্গল হোক এই কামনা করি। আমার বন্ধু হবে? কেন না, আমি তো তোমার বন্ধুই। আমি সবার বন্ধু। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম মাকুট। তা তোমরা কোথায় যাচ্ছিলে? এইদিকে তো বৃন্দা দেবীর দরবার, তোমরা চিনো তাকে? হঠাৎ পিছনের বৃক্ষ ফেটে যায়,
গোপন এক দরজা খুলে যায়। রূপকন্যা, ওই দেখো একটা গোপন দরজা। ওই দরজা দিয়ে হয়তো বৃন্দার দরবারে প্রবেশ করা যাবে। হ্যাঁ, ঠিক বলেছ, এটা হয়তো সেই দরজা। হ্যাঁ রূপকন্যা, এখান থেকে ওনার দরবারে যাওয়া যায়। তোমরা যাবে সেখানে? তুমি শুনতে পারো? এটা কিসের শব্দ আমার কানে ভেসে আসছে? কেউ তো কিছু বলছে না, তবুও আমার কানে কেমন জানি মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। তবে কি এটা? হৃদয়ের ভাষা? হ্যাঁ, এটাই হৃদয়ের ভাষা, তবে বাক্য দিয়ে নয়, অনুভব দিয়ে বোঝার চেষ্টা করো। শোনো প্রকৃতির কান্না, বোঝো গাছের ধৈর্য। প্রকৃতি সহ্য করে অনর্গল, তুমি পারবে। প্রকৃতি অনেক বোঝা সহ্য করে। হ্যাঁ, আমি অনুভব করছি প্রকৃতির কান্না। রূপকন্যাকে এক শক্ত মাটির সিংহাসনে বসিয়ে দেয়। জঙ্গল চারিদিকে কাঁপতে থাকে, জোরে জোরে শব্দ ভেসে আসে, কেউ যেন জোরে জোরে চিৎকার করছে। হঠাৎ রূপকন্যার কাঁধে একটা ভারী মাটির বোঝা চেপে বসে। বোঝা এতই ভারী ছিল যে ঘাড় নুয়ে আসে, হাঁটতে কষ্ট হয়। তবুও রূপকন্যা হার মানে না, ওঠার চেষ্টা করে। বোঝা এতই ভারী ছিল যে ঘাড় নুয়ে আসে, হাঁটতে কষ্ট হয়। তবুও রূপকন্যা হার মানে না, ওঠার চেষ্টা করে। প্রকৃতি সহ্য করে অনর্গল, তুমি পারবে। প্রকৃতি অনেক বোঝা সহ্য করে, তুমিও প্রকৃতির বোঝা। এখন তুমি কি প্রকৃতির বোঝা সহ্য করতে পারবে? সে হাঁটু গেড়ে বসে, বোঝা গলে যায়, ফুল হয়ে মাটিতে পড়ে। সহানুভূতি, বুঝেছ শক্তি আর ধৈর্য। এই নাও তৃতীয় চাবি। ধন্যবাদ তোমাকে বৃন্দা দেবী, আমাকে এই তৃতীয় চাবিটি দেওয়ার জন্য। এখন আমি চলি, ভালো থাকো। আমার এখন আরো অনেক কাজ বাকি আছে। ও রূপকন্যা, আমাকে নিবে না? আমি তোমার সাথে যেতে চাই। তুমি তো বলেছিলে আমি তোমার বন্ধু, তাহলে আমাকে না নিয়েই চলে যাচ্ছ? তুমি কি আমাদের সাথে যেতে চাও? তাহলে উঠে বসো। রূপকন্যা, পাখি ও মাটুক এবার উড়ে যাচ্ছে উত্তরের দিকে, মেঘের গালিচার মধ্যে দিয়ে, আলোর আধারে। হঠাৎ মেঘের রাজ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের কারণে এক ঝটকায় তারা এক গোলাকার মেঘদ্বীপে পড়ে। রূপকন্যা, পাখি ও মাটুক এবার উড়ে যাচ্ছে উত্তরের দিকে, মেঘের গালিচার মধ্যে দিয়ে, আলোর আধারে। উত্তরের দিগন্তে চলো, বাতাস গরু আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ওই দিকে চলো। হ্যাঁ,
ওই দিকে মেঘের রাজ্য। এই জায়গা গোয়াটে, এই জায়গা ধোয়াটে, শব্দে ভরা আর সম্পূর্ণ নিস্তব্ধ। এখানে বাস্তবতা কখনো ঠেকবে না। আমি এখন প্রস্তুত, 4টি চাবি। এখন আমি প্রস্তুত অন্ধকারের মুখোমুখি হতে। সেই জায়গায় যেখানে 4টি দিকে মিলিত হয় শক্তি, কালসিনের দুর্গ। হ্যাঁ রূপকন্যা, তুমি পারবে, তুমি পারবে জিতে ফিরে আসতে। হ্যাঁ, এগুলো কি হচ্ছে আমার সাথে? রূপকন্যা, সাবধানে থাকো, বিপদ কাছেই। আমিও তো কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? রূপকন্যা নিঃশ্বাস নেয়, চোখ বন্ধ করে। তার চারপাশে ঘিরে ঘূর্ণিঝড় তৈরি হয়, কিন্তু সে শান্ত। তারপর সে সেই দরজার ভিতরে ঢোকার চেষ্টা করে। তুমি কিছুই না, তোমার শক্তি কেবল ধার করা। তুমি এখানে কিছুই করতে পারবে না, চলে যাও এখান থেকে। তুমি চাইছো সবাই জানুক, গর্বেই তোমার ছায়া, কিন্তু এগুলো মিথ্যা। তুমি হেরে যাবে, তুমি একদমই ভালো না, এটা তুমি জানো। আমি কিছুই না, আমি কেবল পথের যাত্রী। আমি হাওয়ার মতো প্রবাহমান। তোমরা এখান থেকে চলে যাও। তোমরা আমাকে ভুল বোঝাতে পারবে না। আমি আমার কাছে অটুট। আমার ধ্যান কেউ ভাঙতে পারবে না। হঠাৎ সব প্রতিরূপ মিশে গিয়ে বাতাস হয়ে যায়। রূপকন্যা বাতাস গরুর কথায় নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দেয়। তার শরীর হালকা হয়ে যায়, ধীরে ধীরে মিশে যেতে থাকে মেঘের সাথে। যে নিজেকে হাওয়ার মতো হালকা করতে পারে সেই প্রবেশ করতে পারে। তুমি একমাত্র যে নিজের অস্তিত্বকে মেনে শূন্য হতে চেয়েছো। এই শূন্যতা থেকেই জন্ম নেয় সত্যিকারের প্রবাহ। কিন্তু শূন্যতায় কি শক্তি? সবচেয়ে গভীর নদীর আওয়াজ কম হয়। নম্রতা, গ্রহণশীলতা, এগুলোই বাতাসের আসল রূপ। রূপকন্যা, তুমি তো হারিয়ে যাচ্ছ। তুমি হারিয়ে যাচ্ছ কেন? তোমাকে কি আমরা খুঁজে পাবো না আর? এটা হারিয়ে যাওয়া নয়, প্রকৃত রূপে ফেরা। এই নাও শেষ চাবি, হাওয়ার চাবি। এটা কেবল তাদের জন্য যারা নিজের ছায়াকেও ক্ষমা করে দিতে পারে। আমি এখন প্রস্তুত, 4টি চাবি। এখন আমি প্রস্তুত অন্ধকারের মুখোমুখি হতে। এখন আমরা কোথায় যাব? সেই জায়গায় যেখানে 4টি দিকে মিলিত হয় শক্তি, কালসিনের দুর্গ। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? রূপকন্যা এবার 4টি চাবি নিয়ে প্রাসাদে ফিরে যাবে, কিন্তু কিভাবে? 10 বছর পর নিজের রাজ্যকে ফিরে পেয়ে রূপকন্যার চোখে আনন্দ। তার বয়স এখন 15 বছর। রূপকন্যা, পাখি এবং মাকুট
প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, কারা তোমরা? পরিচয় দাও। জানো না এটা বিক্রমপুরের রাজপ্রাসাদ, এখানে প্রবেশ নিষেধ। চোখ দুটোকে কাপড়ে ঢাকা, ভালো করে তাকিয়ে দেখো উনি কে। উনি এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, রাজকুমারী রূপকন্যা। কোন রাজকুমারীর কথা বলছো তুমি? আমাদের রাজকুমারী তো 10 বছর আগে রাজ্য ছেড়ে চলে গেছে। কত জাদুকর, কত ভণ্ড এসে নিজেদের রাজকুমারীর দূত বলে দাবি করে গেছে। আমি কোনো ভণ্ড নই, আমি রাজা বিক্রম ও রানী মায়াবতীর কন্যা। আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালন করে ফিরেছি। নিজেকে রাজকুমারী দাবি করলেই তো হবে না। রাজকুমারীর বয়স তখন ছিল মাত্র 5 বছর। 10 বছর পর তাকে চেনা কি এতই সহজ? আরে মশাই, বিশ্বাস হচ্ছে না? আমি মাকুট, মাটির দেশের বাসিন্দা। এই রাজকুমারী আগুন, বরফ, মাটি আর বাতাসকে জয় করে এসেছে। তোমাদের মতো দুজন প্রহরীকে জয় করা কোনো ব্যাপারই না। এটা আবার কি কথা বলছে? জাদুর খেল নাকি? আমার সবচেয়ে বড় প্রমাণ আমার হৃদয়ে আছে। তোমরা শুধু ভিতরে খবর পাঠাও, বলো 4টি চাবি নিয়ে রাজকুমারী ফিরে এসেছে। আমার পিতামাতা আমাকে ঠিকই চিনে নিবেন। হ্যাঁ যাও, আর যদি বিশ্বাস না হয় তাহলে বলো যে রানীর বন্ধু সেই কথা বলা পাখিটাও ফিরেছে, যে তার মেয়েকে নিয়ে উড়ে গিয়েছিল 4টে চাবি আনতে। ঠিক আছে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি মন্ত্রীমশাইকে সংবাদ দিচ্ছি। কিন্তু যদি তোমার কথা এক বিন্দু মিথ্যা হয় তাহলে কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত থেকো। রাজা মশাই, 10 বছর কেটে গেছে, আমাদের রূপকন্যা কি আর ফিরবে না? প্রাসাদের প্রতিটা কন্যায় আমি ওর ছায়া দেখি, আমার বুক ফেটে যায়। ও এখন দেখতে কেমন হয়েছে, কোথায় আছে? ধৈর্য ধরো রানী, আমার মন বলছে আমাদের কন্যা ফিরবে। সে তার কাজ শেষ না করে ফিরবে না, আমাদের বিশ্বাস রাখতে হবে। ক্ষমা করবেন মহারাজ, এক অবিশ্বাস্য সংবাদ আছে। কি হয়েছে? রাজসভার নিয়ম ভঙ্গ করে এভাবে ছুটে আসার কারণ কি? তোমার কি ভয় ডর নেই? মহারাজ, জীবন মৃত্যুর ভয়কেও হার মানায় এমন সংবাদ নিয়ে এসেছি। ফটকের বাইরে এক তরুণী নিজেকে রাজকুমারী রূপকন্যা বলে দাবি করছেন। কি বললে তুমি? আমার রূপকন্যা, আমার মেয়ে ফিরে এসেছে? সত্যি বলছো? তাকে দেখতে কেমন? তার সাথে আর কে আছে? বিস্তারিত বলো। মহারাজ, বয়স 15-র কাছাকাছি, সূর্যের আলোর মতো গায়ের রং, চুলগুলো যেন স্বর্ণের স্রোত, আর তার চোখ, সেই চোখে রাজ্যের সব জ্ঞান আর শক্তি ধারণ করা আছে বলে মনে হয়। তার সাথে আছে এক কথা বলা পাখি, আর এক অদ্ভুত মাটির প্রাণী, সেও কথা বলে। আমি যাব, আমি এখনই আমার মেয়েকে দেখতে যাব। রানী দৌড়ে রাজসভা থেকে বেরিয়ে যান। রাজা, মন্ত্রী এবং সভা সদস্যরা তারা পিছনে পিছনে ছুটতে থাকে। রূপকন্যা, মামা, তুই ফিরে এসেছিস? মা, আমি ফিরে এসেছি মা। আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করছো, আর কোনোদিনও
তোমাকে ছেড়ে যাব না। আমার বীর কন্যা, আমার গর্ব। আমি জানতাম আমার রক্ত বৃথা যেতে পারে না। তুমি সারা রাজ্যের মুখ উজ্জ্বল করেছো। বাবা, তোমাদের ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগেনি। প্রতিটা লড়াইয়ে আগে তোমাদের মুখ আমার মনে পড়তো। কি রোগা হয়ে গেছিস, এত কষ্ট করেছিস মা। চল ভিতরে চল, আজ সারা বিক্রমপুরে উৎসব হবে। 10 বছর পর প্রাসাদে আমার প্রাণ ফিরে এলো। বাবা মা, এ হলো পাখি মাসি, আমার ছায়ার মতো সাথে ছিল। আর এই আমার নতুন বন্ধু মাকুট। বিপদের সময় ও আমাকে পথ দেখিয়েছিল। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। রানীমা, আমি আমার কথা রেখেছি। রাজকুমারীকে কখনো কোনো ক্ষতি হতে দেই নেই। আমি ছোট হতে পারি, কিন্তু আমি দেখেছি রাজকুমারীর হৃদয় আকাশের চেয়েও বড়। তার মন খুব ভালো। এই জন্য আমি রাজকুমারীর সাথে চলে এসেছি। হ্যাঁ আমার ছোট্ট বন্ধু, তুমি তোমার কথা রেখেছো। তুমি আমার মেয়েকে সুস্থ সবলভাবে ফিরিয়ে দিয়েছো আমার কাছে। এই জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তোমরা আমাদের অতিথি নও, পরিবারের সদস্য। এসো সবাই ভিতরে এসো। আজ কোনো রাজকাজ নয়, আজ শুধু আনন্দ হবে। মেঘ, ও মেঘ, শুনছিস কি কাণ্ড হয়েছে? কি হয়েছে মা? এমন করছো কেন? উনুনে কিছু পড়ে গেল নাকি? আরে উনুন পড়ে যাক, আগে আসল কথা শোন। রাজকুমারী ফিরে এসেছে, আমাদের রূপকন্যা। সত্যি মা? 10 বছর পর আমি তো ভেবেছিলাম এটা বুঝি শুধুই একটা গল্প হয়ে থাকবে। হ্যাঁ, সারা প্রাসাদে আনন্দের ঢল নেমেছে। রাজা মশাই 7 দিন ধরে উৎসবের ঘোষণা দিয়েছে। আমার উপর হরেক পদের মিষ্টির দায়িত্ব পড়েছে। আজ প্রাসাদে আরো ভালো মন্দ রান্না করতে হবে। সবকিছু তৈরি হয়ে গেছে, তুই একটু দিয়ে আয় না বাবা। যা, তাড়াতাড়ি যা। আচ্ছা মা, যাচ্ছি, চিন্তা করো না। কি রে তোরা, তোদের তো আজ রাজভোজ হবে দেখছি। আজ ফ্যাট পুরে ভালো মন্দ খেতে পারবি। বড় বড় মিষ্টি, রসগোল্লা, জিলাপি। রূপকন্যা সুর অনুসরণ করে এগোতে থাকে। প্রাসাদের নিচে নেমে সে মেঘকে দেখতে পায়। মেঘ রাজকীয় ভাণ্ডার থেকে ফিরছিল, তার হাতে জাফরানের এক পুটলি। কি ভাবছো রূপকন্যা? নিজের ঘর ফিরে পেয়ে ভালো লাগছে? লাগছে,
কিন্তু সবকিছু কেমন অচেনা লাগছে মাসি। দেওয়ালগুলো একই আছে, কিন্তু সময় কত কিছু বদলে দিয়েছে। আমার শৈশবকাল এখানেই শেষ হয়ে গেছে। কি সুন্দর সুর, কে বাজাচ্ছে? এমন সুর তো আমি আগে কখনো শুনিনি। সুরটা শুনে আমার মাটির দেশের কথা মনে পড়ে যাচ্ছে। কি শান্ত। চলো না রূপকন্যা, দেখে আসি কে। রাজকুমারী, আপনি আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পাইনি, আমার অপরাধ হয়ে গেছে। আরে এতে এত অপরাধের কি আছে? তুমি তো খুব সুন্দর সুর বাজাচ্ছিলে। তোমার নাম কি বাছা? আমার নাম মেঘ, আমি প্রধান রাঁধুনির ছেলে। মেঘ, খুব সুন্দর নাম। ধন্যবাদ রাজকুমারী। তোমার শেষের সুরটা, ওটা কি কোনো গান? না রাজকুমারী, ওটা আমার নিজের বানানো সুর। যখন মন ভালো থাকে এমনি চলে আসে। কি হলো রূপকন্যা, তুমি এমন ভাবে তাকিয়ে আছো কেন? তোমার মুখটা যে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। আমি আমার ঘরের দিকে যাচ্ছি, অনেক কাজ বাকি, আসি। কিছু না কালু, তোরা চল, তাড়াতাড়ি মার কাছে যেতে হবে। কি রূপকন্যা, কি হলো তোমার? দানবের সামনে যার বুক কাঁপে না, সে এক সাধারণ ছেলের সামনে পড়ে এমন খরগোশের মতো পালিয়ে আসলে কেন? কি যে বলো না মাসি, আমি পালাইনি। ও তাই নাকি? তাহলে তোমার গাল দুটো এখনো টমেটোর মতো লাল হয়ে আছে কেন? আমি তোমাকে 10 বছর ধরে দেখছি, তোমার এমন ছটফটানি এলোমেলো রূপ তো আমি আগে কখনো দেখিনি। ছেলেটার চোখে কি কোনো জাদু ছিল নাকি? আমার কিন্তু মেঘকে খুব ভালো লেগেছে। দেখেছো বিড়ালগুলোকে কত ভালোবাসে। যার মনে পশুদের জন্য এত মায়া, তার মনটা নিশ্চয় খুব সুন্দর। আমি জানি না মাসি, আমার কি হয়েছে। আগুন, বরফ, মাটি সব পরীক্ষা আমি দিয়েছি, কিন্তু আজ ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো আমি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছি। ওর ওই সরল চাহনির সামনে আমার সব শক্তি, সব জ্ঞান যেন শূন্য হয়ে গেছে। আমাদের রূপকন্যার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।